কোলেস্টেরল সিনথেসিস দেখতে পাই। সো এই ক্ষেত্রে দেখো কয়েকটা এনজাইমের রোল আছে, যেমন এইচএমজি কোয়ে, সিনথেটেজ, রিডাকটেজ, এই ধরনের এনজাইমগুলো এখানে দেখো লাগছে। তো এইচএমজি কোয়ে থেকে হয় মেভালোনেট, তারপরে সেখান থেকে আলটিমেটলি স্কোয়ালিন থেকে কোলেস্টেরল। এই স্টেপস গুলো ডিটেলস তোমরা পড়ে ফেলেছো ইয়েতে বায়োকেমিস্ট্রি, তো ওটা একটু আবার দেখবা এই জন্য যে কোন জায়গায় গিয়ে আলটিমেটলি কোন ড্রাগটা হেল্প করছে অ্যাজ অ্যান্টিলিপিড ড্রাগ বা লিপিড লোয়ারিং ড্রাগ সেটার জন্য। তাহলে এইচএমজি কোয়ে রিডাকটেজ এনজাইম যেহেতু এইচএমজি কোয়ে থেকে মেভালোনেট তৈরি হতে লাগে, তাহলে এটা মোটামুটি আমি রেট লিমিটিং স্টেপ বলতে পারি, যে এই স্টেপটাকে বন্ধ করে দিলে পরবর্তীতে আর কোলেস্টেরল তৈরি হবে না। কোলেস্টেরল তৈরি না হলে, কোলেস্টেরলটা একটা ক্ষতিকর তাই না, ক্ষতিকর কি লিপিড, তাই না? জি ম্যাম। ওইটা তৈরি হতে দিবে না। এইচএমজি কোয়ে রিডাকটেজ ইনহিবিটরস ড্রাগস একটু পরে আমরা পড়বো। তাহলে অ্যাসিটাইল কোয়ে হচ্ছে প্রিকারসর, যেখান থেকে এইচএমজি কোয়ে থেকে স্কোয়ালিন হয়ে কোলেস্টেরলটা হয়। এই স্টেপটা একটু দেখালাম। আর এমনিতে যে কোলেস্টেরলটা তৈরি হয় সেটা আলটিমেটলি কি হয়, সেটার মেটাবলিজমটা কি? ভিএলডিএল হয়ে তারপরে হচ্ছে এলডিএল হবে, তারপরে হচ্ছে সেটা লিভারে আপটেকিন হবে, এখান থেকে বাইলের মাধ্যমে তার এক্সক্রিশনটা হবে, তাই না? এবং এই বিভিন্ন চক্র যেটা এখানেও লিপিড লোয়ারিং ইফেক্টটা পেতে পারি, সেইটার জন্য এই ছবিটা ফ্রিট নামগুলো দেখতে পারবা। তারপর হচ্ছে হ্যালো না, আপনার কথা কেটে কেটে আসতেছে। হ্যাঁ, আমি মোবাইল ডাটাতে আসছি, দাঁড়াও। মোবাইল ডাটাতে আসলে তারপরে আশা করি কাটবে না। আচ্ছা, এখন মোবাইল ডাটাতে আসছি। আই হোপ এখন আর ডিস্টার্ব হবে না। এখন শুনতে পাচ্ছ আমার কথা? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। এখন তাহলে এই যে দেখো, এই স্লাইডের মাঝে আমি কিছু ড্রাগের নাম দিচ্ছি, যে ফাইব্রেটস, তারপর হচ্ছে নিকোটিনিক অ্যাসিড ইনহিবিটরস। এরা দেখাতে গেল যে একভাবে কাজ করবে, স্ট্যাটিন গুলো একভাবে কাজ করবে, বাইলেন্সিড বাইন্ডিং রেজিন গুলো একরকম ভাবে কাজ করবে। আর আগের স্লাইডে যেটা দেখিয়েছি, এখানে দেখো এইচএমজি কোয়ে রিডাকটেজ ইনহিবিটর ড্রাগ হিসেবে আমরা দেখবো অ্যান্টিলিপিড ড্রাগ আছে। এই ড্রাগ গুলো আমরা এখন নাম জানবো। সো হু আর দ্য অ্যান্টিলিপিড ড্রাগস? যারা লিপিড লোয়ার করে, ক্ষতিকর লিপিড গুলো লোয়ারিং করে। যেমন জানো যে এইচডিএলটা ভালো লিপিড, আর ইয়েটা এলডিএল বা ভিএলডিএল এগুলো হচ্ছে খারাপ, তাই না? ওদেরকে কমাতে হবে, আর আমার এইচডিএলটা যদি সম্ভব হয় বাড়ানো যায়, এই আর কি। তাহলে এখন নাম্বার 1 ড্রাগ যেটা অ্যান্টিলিপিড হিসেবে আমরা জানি, তারা হচ্ছে কম্পিটিটিভ ইনহিবিটরস অফ এইচএমজি কোয়ে রিডাকটেজ। তাহলে এখন দেখো, এইচএমজি কোয়ে তুমি দেখছো যে রেট লিমিটিং স্টেপের মতো না, এইটাকে যদি তুমি বন্ধ করো পরবর্তী আর কোনো লিপিড তৈরি হচ্ছে না, তাই না? এরকম কোন ড্রাগ গুলো? তারা হচ্ছে স্ট্যাটিন ড্রাগ, স্ট্যাটিন গ্রুপের ড্রাগ, তাই না? তার মাঝে আমরা পাবো সিম্ভাস্ট্যাটিন, লোভাস্ট্যাটিন, অ্যাটোভাস্ট্যাটিন, ফ্লুভাস্ট্যাটিন, প্রাভাস্ট্যাটিন। মানে স্ট্যাটিন দিয়ে নাম থাকবে, আগে মূল নামটা লাগাই দিবা। তাহলে স্ট্যাটিন গ্রুপের ড্রাগগুলোর কাজ হচ্ছে তারা এইচএমজি কোয়ে রিডাকটেজকে ইনহিবিশন করবে, ফলে পরবর্তীতে আর সিনথেসিস অফ কোলেস্টেরল হবে না। এটা হচ্ছে নাম্বার 1 গ্রুপ অফ অ্যান্টিলিপিড ড্রাগ। নাম্বার 2 হচ্ছে ফাইব্রিক অ্যাসিড ডেরাইভেটিভস বা ফাইব্রেটস নামে পরিচিত যারা, এরা হচ্ছে ক্লোরফাইব্রেট, বেজাফাইব্রেট, সিপ্রোফাইব্রেট, জেমফাইব্রেট, ফেনোফাইব্রেট। ফাইব্রেট গ্রুপের ড্রাগগুলো হচ্ছে ফাইব্রিক অ্যাসিড ডেরাইভেটিভস, ঠিক আছে? 2 নাম্বার। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে নিকোটিনিক অ্যাসিড ডেরাইভেটিভস গুলো, এবং নিকোটিনিক অ্যাসিড ইটসেলফ এন্ড ইটস ডেরাইভেটিভস, যেমন নায়াসিন, অ্যাসিপিমক্স, এগুলো। 4 নাম্বার গ্রুপে হচ্ছে বাইলেসিড বাইন্ডিং ম্যাম, কথা শোনা যাচ্ছে না। ইন্টেস্টিনাল স্টেরল অ্যাবজর্পশন। ইন্টেস্টাইন থেকে তো বলো। বলো। হ্যালো ম্যাম, এতক্ষণ বলছেন কিছু শোনা যায় নাই। আচ্ছা, এটা কল আসছিল সেজন্য সম্ভবত। আচ্ছা, এর আগের স্লাইডটা দেখেছো? এটা দেখেছো? জি ম্যাম, এটা নিকোটিনিক পর্যন্ত দেখেছি।
আচ্ছা, নিকোটিনিক অ্যাসিড ডেরিভেটিভস এর মাঝে নায়াসিন, এসসিপি মক্স বললাম। বাইল অ্যাসিড বাইন্ডিং রেজিন যেটা বলছিলাম, বাইল অ্যাসিড থেকেও যে ইয়েগুলো তৈরি মানে তোমার যে লিপিড গুলো এক্সক্রিশন হচ্ছে সেগুলো আবার ইন্টেস্টাইনাল অ্যাবজর্পশন হতে চায়। তো ওগুলোকে যদি আমি বাইন্ড করে ফেলি ইন্টেস্টাইনে, তাহলে অ্যাবজর্পশনটা প্রিভেন্ট করতে পারবো। এইভাবে সরাসরি ইন্টেস্টাইনাল অ্যাবজর্পশনকে প্রিভেন্ট করার মাধ্যমেও তারা কাজ করতে পারে। এই নামগুলো হচ্ছে গিয়ে ইজিটিমাইড, যেগুলো নতুন নতুন নাম কি সব তোমরা যখন প্র্যাকটিস করবা তখন দেখবা যে হুলুস্তুল এগুলো ব্যবহার করবা। তো মূল কথা হচ্ছে তৈরি হওয়া থেকে শুরু করে তাদের ব্রেক মেটাবলিক পাথওয়ে অথবা তাদের সিক্রেশন অথবা তাদের রিঅ্যাবজর্পশন, এই কয়েকটা স্টেপে আমরা আলটিমেটলি বাধা দিব যাতে তারা আবার সার্কুলেশনে ফিরে না আসে। লিপিড প্রোফাইলকে আমরা যেন কম রাখতে পারি, ক্ষতিকর লিপিডগুলোর জন্য প্রোফাইলে আমরা ব্লাড সার্কুলেশনে লেভেলে কমায় রাখতে পারি। এই হচ্ছে গিয়ে না। আদার গ্রুপের মাঝে তোমরা পাবে আলফা টোকোফেরল বা ভিটামিন ই, যেটা অ্যান্টিঅক্সিডেন্ট, সরাসরি ওই লিপিড সিনথেসিস বলো বা টার্নওভার বলো সেখানে কাজ না করেও অ্যান্টি অক্সিডেন্ট ইফেক্ট দেখানোর মাধ্যমে ভিটামিন ই কাজ করবে। ওমেগা 3 ম্যারিন ট্রাইগ্লিসারাইড আছে, অর্লি স্টেট আছে, প্রবুকল আছে, এগুলো হচ্ছে আদার গ্রুপের অ্যান্টিলিপিড ড্রাগ। তাহলে অ্যান্টিলিপিড কিন্তু ক্লাসিফিকেশন রিটেনে আসে, তোমরা নিশ্চয়ই দেখবা রিটেন কোশ্চেন পড়তে গিয়ে দেখবা যে মূলত ক্লাসিফিকেশনটা আসে, তারপরে যে কোনো একটার মেকানিজম অফ অ্যাকশন উইথ ইটস অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন। এটা হচ্ছে একটা কোশ্চেন, ছোট একটা কোশ্চেন, হয়তো রিটেন অথবা ভাইভাতে দিয়ে দিবে। ঠিক আছে, মেইন ইন্ডিকেশন অফ দ্য অ্যান্টিলিপিড ড্রাগস কখন আমরা পাবো? ইন্ডিকেশন হচ্ছে তোমার কোনো কারণে যদি পেশেন্টের স্লাইট এলিভেশন অফ দ্য কোলেস্টেরল হয়, স্লাইট বলতে 5 মিলিমোল পার লিটার যদি হয় বাড়তি নর্মালের চেয়ে, তখনই আমাদের চেষ্টা করতে হবে যে আমরা অ্যান্টিলিপিড ড্রাগ দিয়ে দিব। সেটা যে এমআই এর পরেও হতে পারে অর এনি ম্যাক্রোভাস্কুলার ইভেন্টের পরেও হতে পারে। সেই ক্ষেত্রে আমরা অ্যান্টিলিপিড ড্রাগ একটা স্টার্ট করে দিব লিপিড প্রোফাইল কনফার্ম করে। ইন পেশেন্টস উইথ ফ্যামিলিয়ার হাইপারকোলেস্টেরোলেমিয়া, পেশেন্টের ফ্যামিলিয়ার লিপিড ডিসঅর্ডার থাকতে পারে, সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই দিতে হবে। আর যদি সিগনিফিকেন্ট অ্যাবসলিউট করোনারি হার্ট ডিজিজ রিস্ক থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু তোমাকে দিতে হবে। ইসকেমিক হার্ট ডিজিজের যদি প্রবণতা থাকে পেশেন্টের, তাহলে অবশ্যই তাকে দিয়ে দিতে। যেমন হাইপারটেনসিভ পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু করোনারি হার্ট ডিজিজের রিস্ক থাকে, এদের ক্ষেত্রে কিন্তু অ্যাডিশনাল একটা ড্রাগ তোমরা কিন্তু অ্যান্টিলিপিড ইউজ করতে পারো, বিকজ কার্ডিওভাস্কুলার অ্যাক্সিডেন্ট গুলো বেশি হয় যারা হাইপারটেনসিভ তাদের ক্ষেত্রে মূলত। আচ্ছা, এখন আসো স্ট্যাটিন গ্রুপের ড্রাগ গুলো। স্ট্যাটিন গ্রুপের ড্রাগ গুলো আমরা যত স্ট্যাটিন আছে নাম স্ট্যাটিন যোগ করে দিব। এগুলোর মেকানিজম হিসেবে দেখবো যে দে আর স্পেসিফিক রিভার্সিবল কম্পিটিটিভ ইনহিবিটর অফ, হ্যালো শুনতেছো? ম্যাম শোনা যাচ্ছে। দে আর কম্পিটিটিভ রিভার্সিবল ইনহিবিটরস অফ দ্য রেট লিমিটিং এনজাইম এইচএমজি কোএ। এইচএমজি মানে কি? হাইড্রোক্সি মিথাইল গ্লুটারাইল কোএনজাইম এ, যেটার কাজ ছিল অ্যাসিটাইল কোএ থেকে কি করা? এটা অ্যাসিটাইল কোএ থেকে এইচএমজি কোএ তৈরি করা, না সরি, এইচএমজি কোএ থেকে মেভালোনেট তৈরি করা। সরি, একটা স্টেপ করতেছি। এইচএমজি কোএ থেকে মেভালোনেট হওয়াটা যেটা, সেই এনজাইমটা হচ্ছে এইচএমজি কোএ রিডাকটেজ। এই এনজাইমটাকে ইনহিবিট করে, মানে একেবারে ইনিশিয়াল স্টেপ অফ কোলেস্টেরল সিনথেসিস, সেখানে বাধা দিবে। ওই এনজাইমের প্রতি তারা কম্পিটিটিভ ইনহিবিটরস এবং এটা রিভার্সিবল। ঠিক আছে, তাহলে কি হবে? কোলেস্টেরল তৈরি হবে না। আর তোমরা জানো কোলেস্টেরল তৈরি হওয়ার পরে লিভারে এলডিএল রিসেপ্টর আছে, সেগুলো তখন আপটেক করে। তাহলে লিভার তখন দেখবে যে কোলেস্টেরল তো আসতেছে না, তাহলে আমি এলডিএল রিসেপ্টর বাড়াই, কোথা থেকে আনতে হবে সেটা চিন্তা করে আপ রেগুলেশন অফ দ্য রিসেপ্টর হয়ে যায়। তখন সে সার্কুলেশন থেকে এলডিএল গুলো লিভারে নিয়ে যায়, তাহলে সার্কুলেশনটা ক্লিয়ার হবে এলডিএল থেকে, আলটিমেটলি প্লাজমা এলডিএল কনসেন্ট্রেশনটা কমে যাবে। এইভাবে স্ট্যাটিন গুলো কাজ করে। এইটুকু বুঝছো কিনা একটু বলো তো? বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে স্ট্যাটিনের মেকানিজম। মূল কথা, দে আর এইচএমজি কোএ রিডাকটেজ ইনহিবিটর। সো আলটিমেটলি কোলেস্টেরল তৈরি হবে না, লিভারে যে আপটেক হতো সেই আপটেকটা এখন না হতে পেরে লিভার মনে করবে যে আমার তাহলে নিশ্চয়ই রিসেপ্টর কমে গেছে, সো এলডিএল আপটেকের রিসেপ্টর গুলো বাড়াবে, ওরা তখন সার্কুলেশন থেকে এলডিএল টেনে নিয়ে যাবে, প্লাজমা উইল বিকাম ফ্রি অফ এলডিএল কোলেস্টেরল। এই হচ্ছে গিয়ে স্টেপস। এই যে সিনথেসিসের স্টেপসটা ওখানে একটু সুন্দর করে ছিল, এখানে একটু পচা করে আছে। এইটাই অ্যাসিটাইল কোএ থেকে অ্যাসিটোঅ্যাসিটাইল কোএ হয়, সেখান থেকে বিটা হাইড্রোক্সি বিটা মিথাইল গ্লুটারাইল কোএ হয়, মানে এইচএমজি কোএ।
সেখান থেকে এইচএমজি করে রিডাকটেজের মাধ্যমে মেভালোনিক অ্যাসিড, সেখান থেকে স্কোয়ালিন হয়ে কোলেস্টেরল হয়। একদম শর্টকাট যদি একটু পাথরে খেয়াল রাখো কোলেস্টেরল সিনথেসিসের। তাহলে আমরা এই মেকানিজমটা দেখলাম স্ট্যাটিনের। এছাড়া তারা আনএক্সপ্লেইনড মেকানিজমের মাধ্যমে এইচডিএলটা বাড়ায়, যেটা আমাদের উপকারী, আর প্লাজমা ট্রাইগ্লিসারাইডটা কমায় ফেলায়। ঠিক আছে, ইন্ডিকেশন কোথায়? যেহেতু মূলত এলডিএল কমাচ্ছে, তাহলে এলডিএল বেড়ে যাওয়ার ডিজিজ, যে তোমরা লিপিড ডিসঅর্ডার কিন্তু পড়েছো বায়োকেমিস্ট্রিতে, সেটা আবার একটু কষ্ট করে রিভিশন দিয়ে নিও। তো ওই টাইপ 2A, টাইপ 2B এগুলোতে মূলত এলডিএল গুলো বেড়ে যায়। ফ্যামিলিয়াল হাইপারকোলেস্টেরোলেমিয়া টাইপ 2A টা, আর ফ্যামিলিয়াল কম্বাইন্ড হাইপারলাইপোপ্রোটিনেমিয়া হচ্ছে লিপিড লাইপোপ্রোটিন। এগুলো সব সুন্দর করে কিন্তু তোমাদের বায়োকেমিস্ট্রিতে পড়ানো হয়েছে, সেটা আমি আর এখানে বলবো না, আমার শুধু ড্রাগ গুলোর কথা বলবো। তাহলে ইন্ডিকেশন আমরা দেখলাম কোথায় আমরা ব্যবহার করছি স্ট্যাটিন গুলো। অ্যাডভার্স ইফেক্ট হিসেবে অ্যাজ ইউজুয়াল জিআইটি ডিস্টারবেন্স হতে পারে। আর যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে লিভার ফাংশন টেস্ট কিন্তু একটু অ্যাবনরমালিটি হতে পারে, স্পেশালি সেরাম অ্যামাইনো ট্রান্সফারেজ এনজাইমটা বেড়ে যায়, সো এই এনজাইমের মনিটরিং প্রয়োজন হলে করতে হবে। অ্যাসিম্পটোমেটিক কিন্তু মাসেল এনজাইম যেগুলো আছে, সিপিকে যেটা বলা হয় ক্রিয়েটিন ফসফোকাইনেজ, এই এনজাইমটা বেড়ে যায়। আর মায়োসাইটিস খুব রেয়ারলি হয়, র্যাপডোমায়োলাইসিস হতে পারে, মায়োপ্যাথি। এখন এই মায়োপ্যাথি, র্যাপডোমায়োলাইসিস এগুলো কিন্তু অনেক সময় ওই অস্পিতে দিয়ে রাখে কোন ড্রাগটা করে এটার জন্য, অথবা মাসেল এনজাইম বাড়ে কোন ড্রাগটা, এটার ক্ষেত্রে এই স্ট্যাটিন গুলো চলে আসে। এছাড়া লিভার ফাংশন টেস্টটা যে করতে হয় এটা বোঝার জন্য এস অ্যামাইনো ট্রান্সফারেজ এনজাইমটা বেড়ে যায়, যে এটাও মনে রাখতে হয় স্ট্যাটিনের সাথে সম্পর্ক। লিপিড লোডিং ড্রাগ গুলো এমনিতে ছোট্ট একটা টার্ম, কিন্তু ঝামেলা করলে এই লিভার ফাংশন অথবা মাসেল এনজাইমের ফাংশনে করতে পারে। ঠিক আছে, এই দুই একটা ইনফরমেশন মনে রাখবা। ফাইব্রেটস যেগুলো আছে, ফাইব্রেটস গুলো দে পার্টলি রিজেম্বল শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড, এবং এরা হচ্ছে পারক্সিজম প্রলিফারেটর অ্যাক্টিভেটেড রিসেপ্টর আলফা, যেটা যার কাজ হচ্ছে গিয়ে ডিটক্সিডেশন, অক্সিডেটিভ ডিগ্রেডেশন অফ ফ্যাটি অ্যাসিড করে, যেটা ওইখানে ইয়ে করে, কাজ করে। ওই একই রকম রিসেপ্টরের, যেহেতু সে অ্যানালগ, সো কি করে যে এটা লাইপোপ্রোটিন লাইপেজকে স্টিমুলেশন করে, আলটিমেটলি ট্রাইগ্লিসারাইড যেটা কাইলোমাইক্রনে ছিল বা ভিএলডিএল ছিল ওদেরকে ভেঙে ফেলে। সো ভেঙে ফেলে ফ্রি ফ্যাটি অ্যাসিড গুলো লিবারেট করে। সেই ফ্রি ফ্যাটি অ্যাসিড গুলো মানে ট্রাইগ্লিসারাইড হিসেবে জমা থাকতে পারে না, এইভাবে তারা হেল্প করে অ্যাজ অ্যান্টিলিপিড ড্রাগ। দে ইনক্রিজ ইন্ট্রাসেলুলার লাইপোলাইসিসটা কমায় দেয় তারা, আইডিপোসে যে লিপিড ভেঙে সার্কুলেশনে আসবে সেই জিনিসটা কমায় দেয়। আর হেপাটিক যে লিভার যে তৈরি হয় ভিএলডিএল, সেই প্রোডাকশনটা কমায় দেয়। আর এলডিএল আপটেক যেটা প্রিকারসর ভিএলডিএল তৈরির জন্য, সেই আপটেকটাও কমায় দেয়, ফলে টোটাল ভিএলডিএল প্রোডাকশন আলটিমেটলি কম হয়। এছাড়া মডারেটলি এইচডিএল কোলেস্টেরল ইনক্রিজ করতে পারে। মূল তাদের কাজ হচ্ছে এটা, লাইপোপ্রোটিন লাইপেজকে স্টিমুলেশন করে, যারা ওই কাইলোমাইক্রন বা ভিএলডিএল পার্টিকেল গুলোর ভিতরে যে টিজি ছিল ওগুলাকে ভেঙে ফেলে। ঠিক আছে, কোথায় দিব তাহলে এই স্ট্যাটিন গুলো, ফাইব্রেটস গুলো যেহেতু তোমরা দেখলে যে ভিএলডিএল পরিমাণটা কমায় দেয়, তাহলে যেসব ডিজিজে ভিএলডিএল বেশি, যেমন 2B, 3, 4, 5 এই ধরনের ডিসলিপিডেমিয়া যে ড্রাগগুলো, লিপিড ফাংশনের অ্যাবনরমালিটি গুলো, সেখানে দিবা। তাহলে 3 নাম হচ্ছে যেমন ফ্যামিলিয়াল ডিসবেটা লাইপোপ্রোটিনেমিয়া, এখানে ভালো কাজ করে। আর ফ্যামিলিয়াল হাইপার ট্রাইগ্লিসারাইড হলেও কাজ করে, কারণ তুমি এর আগের স্লাইডে দেখছো যে টিজিটা কমাচ্ছে আলটিমেটলি ভিএলডিএল এ, তাই না? তাহলে হাইপার ট্রাইগ্লিসারাইডেমিয়া হলেও তোমরা দিতে পারো। অ্যাডভার্স ইফেক্ট আগেরটার মতোই, র্যাশ, জিআইটি সিমটমস, মায়োপ্যাথি এখানেও হয়, আর অ্যারিথমিয়া হতে পারে, হাইপোক্যালেমিয়া হতে পারে। আর ডোজ বেশি দিলে ওই অ্যামাইনো ট্রান্সফারেজ বা অ্যালকালাইন ফসফেটেজ এনজাইম গুলো হাই লেভেল, মানে লিভার ফাংশন এখানেও ঝামেলা করতে পারে। স্ট্যাটিনের মতো এরাও দেখো র্যাপডোমায়োলাইসিস বা মায়োসাইটিস করতে পারে, গলস্টোন প্রিডিসপোজ করতে পারে, বাড়িয়ে ফেলতে পারে। নিকোটিনিক অ্যাসিড যেটা, এটা হচ্ছে এটা অ্যাডিপোজ টিস্যুতে কাজ করে, ওটা ইন্ট্রাসেলুলার লাইপেজকে ইনহিবিশন করে। সো আলটিমেটলি কি হয়, ডিক্রিজ ইনফ্লাক্স অফ ফ্রি ফ্যাটি অ্যাসিড টু দ্য লিভার। আর ফ্রি ফ্যাটি অ্যাসিড যেটা, এটা লিভারে যদি না যায় তাহলে সাবস্ট্রেট পাবে না লিভার তৈরি করার জন্য টিজি, আলটিমেটলি ভিএলডিএল প্রোডাকশন কমে যাবে।
সো আলটিমেটলি VLDL থেকে যেহেতু LDL আসে তাহলে LDL প্রোডাকশনটাও কমায় ফেলবে। তাহলে ইন্ট্রাসেলুলার অ্যাডিপোজ টিস্যুতে তারা কি করছে, প্রিকারসর অ্যাভেলেবিলিটিটা কমিয়ে দিচ্ছে। এইভাবে নিকোটিনিক অ্যাসিড গুলো কাজ করে। কেউ ভেঙে ফেলে, কেউ তৈরি হতে কমায় দেয়। এই হচ্ছে মূল থিওরি। এবং কে কিভাবে কাজ করে সেই সেটআপটা তোমরা একটু নাম থেকে ঠিক করে নিবা। এছাড়া ইনক্রিজ ক্লিয়ারেন্স অফ VLDL ভায়া লাইপোপ্রোটিন লাইপেজ পাথওয়ে। ক্লিয়ারেন্স যদি করে ফেলে তাহলে টিজি এবং প্লাজমা কোলেস্টেরল কনসেন্ট্রেশন আলটিমেটলি কমে যায়। হ্যাঁ, তাহলে প্রোডাকশন কমানো, ক্লিয়ারেন্স বাড়ানো, আর প্লাজমা থেকে লিভারে আপটেক, তাহলে ক্লিয়ারিং অফ প্লাজমা, এই কয়েকটা মেকানিজম আমরা এই পর্যন্ত পেয়ে গেলাম। ঠিক আছে, ইন্ডিকেশন হচ্ছে এখানে VLDL এবং LDL দুটাই বাড়লে এটা দিতে পারবা, যেহেতু VLDL এবং LDL দুটাকেই সে কমায় ফেলতে পারে। ফ্যামিলিয়াল এই নামগুলো হচ্ছে ওই যে 2A 2B 3 4 5 এই সব ধরনের ডিজিজেস, তাহলে তুমি 5 ইয়েগুলা নিকোটিনিক অ্যাসিড ডেরিভেটিভস গুলা দিতে পারছো। সাইড ইফেক্ট প্রুরাইটাস, ফ্ল্যাশিং হতে পারে, নাউশিয়া, ড্রাই স্কিন, সেরাম ট্রানজামাইনেজ এটাও করতে পারে, গ্লুকোজ টলারেন্স টেস্ট ইম্পেয়ার করতে পারে, সিভিয়ার হেপাটোটক্সিসিটি হতে পারে, তবে রেয়ার। বাইল অ্যাসিড বাইন্ডিং রেজিন, এখানে bile acids, metabolites of cholesterol, they are normally efficiently reabsorbed in the jejunum and ileum. কিন্তু যখন তুমি এই ধরনের ড্রাগগুলো দিবা bile acid binding regimen, যেটা কোলেস্টারামিন, কোলেস্টিপল নামে পরিচিত, তখন তারা কি করবে, they sequester bile acid in the intestine জমা রাখে, ওরা তখন reabsorption হতে দেয় না। ফলে কি হয়, এবং enterohepatic recyclation তাহলে হতে দিবে না, তাহলে আলটিমেটলি তারা লিপিড ইন দ্য সার্কুলেশন কমায় দিল। এছাড়া তুমি যেটা এক্সোজেনাস কোলেস্টেরল দিচ্ছ সেটারও অ্যাবজর্পশন কমায় দেয়, যেটা বাইল থেকে সিক্রেশন হয় সেটার রিঅ্যাবজর্পশন তো কমালোই, আর যেটা তুমি এক্সোজেনাস কোলেস্টেরল দিচ্ছ সার্কুলেশনে প্রোভাইড করে ফেলছ সেটাকেও কিন্তু কমায় দেয়। এনহ্যান্স কনভার্সন অফ কোলেস্টেরল টু বাইল অ্যাসিড ইন দ্য লিভার ভায়া 7-alpha হাইড্রোক্সিলেশন। এইভাবে তারা কাজ করে বাইল অ্যাসিড বাইন্ডিং রেজিমেন। সেকেন্ডারিলি ইনক্রিজ LDL রিসেপ্টর, তাহলে কি হবে, আপটেক ইন দ্য লিভার বেড়ে যাবে, প্লাজমা বিকামস ফ্রি অফ LDL। এই কয়েকটা মানে LDL এর প্রতি তার অ্যাফিনিটি থাকার জন্য, তাহলে কোনো কারণে যদি LDL বেড়ে যায় যেমন 2A 2B তে, সেই ক্ষেত্রে বাইল অ্যাসিড বাইন্ডিং রেজিমেন্ট গুলো আমরা দিব। ঠিক আছে, বাইল অ্যাসিড বাইন্ডিং রেজিমেন্ট গুলো সেফেস্ট, সবচেয়ে বেশি সেফ, অ্যাজ ওরা কিন্তু লোকাল কাজ করছে, ইন্টেস্টাইনে থাকছে, সো দে আর বাইন্ডিং দ্য বাইল অ্যাসিডস রেজিমেন্টস, দে আর নট বিকামিং অ্যাবজর্বড, সো অ্যাডভার্স ইফেক্টটা কম। তবে যে অ্যাডভার্স ইফেক্ট হয় সেটার মাঝে কি কনস্টিপেশন, ব্লটিং, স্টিটোরিয়া হতে পারে, যেহেতু ফ্যাটকে অ্যাবজর্পশন হতে দিচ্ছে না তাহলে স্টিটোরিয়া হতে পারে। এক মিনিট লাইনে থাকতে পারে। তাহলে অ্যাডভার্স ইফেক্টে তাহলে যেহেতু ওরা ফ্যাট অ্যাবজর্পশন হতে দিল না, তাহলে ইন্টেস্টাইনে ফ্যাট থাকতেছে, এই জন্য স্টিটোরিয়া হতে পারে। আর অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস রেয়ারলি হতে পারে। আরেকটা ঝামেলা যেটা ওরা করে, ভিটামিন কে ম্যাল অ্যাবজর্পশন, তাহলে ভিটামিন কে সাথে তোমরা জানো ক্লটিং এর সাথে ব্যাপার স্যাপার আছে, তাহলে ক্লটিং অ্যাবনর্মালিটি হবে। এছাড়া যেই ড্রাগগুলো লাইপোফিলিক, যারা লিপিডের উপস্থিতিতে অ্যাবজর্পশন হতো, সেগুলোর এখন অ্যাবজর্পশন কম হবে, কারণ লিপিড অ্যাবজর্পশন আমরা বাধা দিচ্ছি, যেমন ডিজিটালিস, থায়াজাইড, টেট্রাসাইক্লিন, থাইরক্সিন, অ্যাসপিরিন, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট ড্রাগ ইন্টারাকশন। তাহলে বাইল অ্যাসিড বাইন্ডিং রেজিমেন্টটা বাইল অ্যাসিডের বা মেটাবোলাইটস গুলোর রিঅ্যাবজর্পশন যেমন বাধা, সেই সাথে লিপিড সলিউবল ড্রাগের, তুমি জানো অ্যাডেক মানে হচ্ছে লিপিড সলিউবল ভিটামিন, তাহলে ওটার ম্যাল অ্যাবজর্পশন হবে, তাহলে ক্লটিং প্রবলেম হবে। এছাড়া বাকিগুলো হচ্ছে হালকা পাতলা অ্যাডভার্স ইফেক্ট। হ্যালো হ্যালো, জি ম্যাম। জি ম্যাম। বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা, তো বাইল অ্যাসিড বাইন্ডিং রেজিমেন্ট গুলো যেমন ছিল, বাইল অ্যাসিড এবং প্রিকারসর যা যা ছিল সবগুলোর, এখানে ইজিটিপাব যেটা, এটা হচ্ছে কোলেস্টেরল এবং ফাইটোস্টেরল, এদের অ্যাবজর্পশনটা কমায় দিয়ে কাজ করে। ইফেক্টিভ ইভেন ইন অ্যাবসেন্স অফ ডায়াস্টাইল কোলেস্টেরল, কারণ ইট ইনহিবিট রিঅ্যাবজর্পশন অফ কোলেস্টেরল এক্সক্রিটেড ইন বাইল। তার মানে বাইলে যেটা এক্সপ্রেশন হচ্ছে মূলত ওদেরকে রিঅ্যাবজর্পশন প্রিভেন্ট করে কাজ করে ইজিটিমাবটা। এরা ব্রাশ বর্ডার অফ দ্য স্মল ইন্টেস্টাইন থাকে এবং আলটিমেটলি ইন্টেস্টাইনাল কোলেস্টেরলকে অ্যাবজর্পশন হতে দেয় না, লিভারে পৌঁছাতে দেয় না, ফলে হেপাটিক স্টোরটা কমে যায়, তখন ব্লাড থেকে সে ক্লিয়ার করে ফেলে। সেই মেকানিজম
একটু ঘুরাই ঘুরাই এদিক ওদিক করে কথা, বাট মেকানিজম আলটিমেটলি একই। লো ইনসিডেন্স অফ রিভার্সিবল ইম্পেয়ার্ড হেপাটিক ফাংশন, তার মানে এতক্ষণ পর্যন্ত যে ড্রাগগুলো পড়েছিলাম তারা যেহেতু হেপাটিক ফাংশন হ্যাম্পার করছে, ইজেটিমাবটা সেটা কম করে। এছাড়া আর আদার গ্রুপের ড্রাগ হচ্ছে আলফা টোকোফেরল, যেটা ভিটামিন ই, তোমরা অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে ACE এই তিনটাকে জানো তাই না? এই তিনটা ভিটামিন না? জি ম্যাম। সো লিপিডের উপর সরাসরি ইফেক্ট নাই। অক্সিডেশন অফ LDL হওয়ার মাধ্যমে তোমরা জানো আলটিমেটলি অ্যাথেরোমা ফর্মেশনটা হয়, সেই অ্যাথেরোমা ফর্মেশনে বাধা দেয় হচ্ছে ভিটামিন ইটা এই অ্যান্টি অক্সিডেন্ট ইফেক্টের মাধ্যমে। হ্যাঁ, আর ওমেগা 3 ম্যারিন ট্রাইগ্লিসারাইড যেটা মেকানিজম জানা নাই, কিন্তু সে টিজি কমায় বাট কোলেস্ট্রলটা আবার বাড়ায় ফেলায়। তো মাথায় রাখতে হবে যে কোলেস্ট্রল বাড়তে পারে কিন্তু টিজি কমে যাবে, এরকম। শুধু যদি টিজি বাড়ানো পেশেন্ট থাকে সেক্ষেত্রে ওমেগা 3 ম্যারিন ট্রাইগ্লিসারাইড দিতে পারো। অরিস্টেটটা হাইপারলিপিডিমিয়াটা ইমপ্রুভ করতো। রাবুকলটা বোথ LDL HDL দুটোর উপরই কাজ করে, কনসেন্ট্রেশন কমায় দেয়। বাইল অ্যাসিড এক্সক্রিশন বাড়ায় দিবে, কোলেস্টেরল বায়োসিনথেসিস কমায় দেয়। সিনথেসিস যদি কম হয় তাহলে আলটিমেটলি লিপিড প্রোফাইল তোমার ভালোর দিকে যাবে আর কি। এইভাবে তারা কাজ করে। এই হচ্ছে তোমার কি বলে অ্যান্টিলিপিড ড্রাগ। অ্যান্টিলিপিড ছোট্ট, কিন্তু ওই যে বললাম একটা কোশ্চেন হয়তো রিটার্ন চলে আসে, তাই কোনটা আসবে তা আমি জানি না, কিন্তু তোমাকে পড়তে হবে অবশ্যই ক্লাসিফিকেশন, এটা সব জানলা, আর প্রত্যেকটা মেকানিজম কে কিভাবে লিপিড লোয়ারিংটা করলো এটা একটু জেনে নিলা। এই হচ্ছে তোমাদের লিপিড লোয়ারিং ক্লাস। এখন আসো, আমাদের আর কি কোনো ক্লাস সিবিএস এর বাকি আছে সেটা জানার জন্য আমাদেরকে একটু ইনফরমেশন দাও প্রসেক্টর। এই ক্লাসে আজকে যে ক্লাস, এখানে তেমন কিছু বোঝার কিছু নাই। লিপিড লোয়ারিং কে কোন জায়গায় করতেছে এই কথাটুকু মনে রাখতে পারলে লিখে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? এখন বলো যে তোমরা সিবিএস এর আর কিছু বাকি আছে কিনা? সিবিএস এর ঈশা? ম্যাম দেখতেছি একটু। হ্যাঁ দেখো, সিবিএস এর অ্যান্টি হাইপারটেনসিভ পড়ে ফেলেছি, অ্যাঞ্জাইনা পড়ে ফেলেছি, আচ্ছা অ্যারিথমিয়া বাকি আছে না? অ্যারিথমিক, জি ম্যাম ওইটা। অ্যারিথমিয়া বাকি আছে। অ্যারিথমিয়াতে ডিটেইলস আমরা কিছু তেমন করি না, ডিটেইলস আমরা যাই না, শুধু আমরা করি ওই যে শুধু আমরা স্ক্রিন দেখতে পাচ্ছ অ্যারিথমিয়া স্ক্রিনটা? জি ম্যাম দেখা যাচ্ছে। শুধু অ্যান্টি অ্যারিথমিক ড্রাগের ক্লাসিফিকেশন মূলত আমরা দেখা যায় অনেক সময় আসতে পারে অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ। অ্যারিথমিয়া কথার অর্থ কি? এনি টাইপ অফ ডেভিয়েশন, মানে হতে পারে প্রোডাকশনে, হতে পারে রেটে, রিদমে, রেগুলারিটিতে বা কন্ডাকশনে অফ ইম্পালস, এটাই হলো অ্যারিথমিয়া, তাই তো? অ্যারিথমিয়াটা অনেক কারণে হতে পারে, ইসকেমিয়ার জন্য, হাইপক্সিয়ার জন্য, অ্যাসিডোসিস বা অ্যালকালোসিসের জন্য হতে পারে। এখন অথবা ক্যাটেকোলামাইনের ওভারডোজ, ওভার এক্সপোজার, অথবা অটোনমিক ইনফ্লুয়েন্স যেটা সেটা ডিস্টারবেন্স বা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, অথবা স্ট্রেচিং অফ দ্য মায়োকার্ডিয়াম, অথবা অন্য কোনো ডিজিজের জন্য হতে পারে। কারেকশনের জন্য আমাকে মেডিকেল অ্যাপ্রোচ করা যেতে পারে, ইমপ্ল্যান্টেশন অফ দ্য পেসমেকার দিতে পারি, কার্ডিও ডিসি শক দিতে পারি, ক্যাথেটার অ্যাবলেশন অথবা সার্জারি। তোমরা এই ছবিটার সাথে ভালোভাবেই পরিচিত। SA nodal, AV nodal, bundle of right and left bundle of branch and Purkinje fibers সম্পর্কে তোমরা জানো, তাই না? এখানে যেহেতু রিদমের সাথে সম্পর্কিত, এই জন্য এই কন্ডাক্টিং সিস্টেমটা তোমাকে আবার একটু ঝালাই করে নিতে হবে। এবং অ্যাকশন পটেনশিয়াল সুপার হাইওয়েতে এখানে কারা কারা ভূমিকা পালন করে? সাইনোয়েট্রিয়াল নোড বা SA নোড, অ্যাট্রিভেন্ট্রিকুলার নোড বা AV নোড, বান্ডেল অফ হিজ আর বান্ডেল ব্রাঞ্চ Purkinje fibers, এরাই হচ্ছে গিয়ে এই সুপার হাইওয়ের লিডাররা। এখানে অ্যাকশন পটেনশিয়ালটা একটু ভিন্ন নরমাল সেলের চেয়ে। ফার্স্ট পটেনশিয়াল হয় আর স্লো পটেনশিয়াল হয়। ফার্স্ট পটেনশিয়ালটা কন্ট্রাক্টাইল টিস্যুতে পাবা, আর স্লো পটেনশিয়ালটা তোমরা SA নোড, AV নোডাল টিস্যুতে পাবা। এবং এই ফার্স্ট পটেনশিয়ালের নরমাল ফেজ গুলো এরকম ছিল, তাই না? ফেজ 0, 1, 2, 3 এরকম ছিল, মনে আছে? সো অ্যাকশন পটেনশিয়াল, কার্ডিয়াক অ্যাকশন পটেনশিয়ালটা কিছু কি মনে আছে? মনে আছে কিছুটা মনে আছে, যেটা সেটা একটু ঝালাই করে নিয়ে নিও, তাহলে একটু মানে মনে থাকাটা একটু পাকাপোক্ত হবে, ঠিক আছে?
আচ্ছা, ফার্স্ট পটেনশিয়ালের ফেজ 0-তে ইনিশিয়াল র্যাপিড ডিপোলারাইজেশন ওভারশুট পাওয়া যায় অনেক সময়, এটা ফার্স্ট সোডিয়াম চ্যানেলের জন্য। আর তারপরে ইনিশিয়াল র্যাপিড রিপোলারাইজেশন ছোট্ট করে নেমে যায়, এই যে দেখো ফেজ 1-এ ছোট্ট করে নেমে গেছে, এটা হচ্ছে ক্লোজার অফ দ্য সোডিয়াম চ্যানেল, ট্রানজিয়েন্ট আউটওয়ার্ড পটাশিয়াম চ্যানেল আউটফ্লোর জন্য, এই ফ্লাক্সের জন্য। ফেজ 2 প্ল্যাটু, যেটা কার্ডিয়াক টিস্যুতে পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় না। এই যে প্ল্যাটু মানে স্ট্রেইট লাইনটা, এখানে কেন হয় প্ল্যাটুটা? স্লো বাট প্রলং ওপেনিং অফ দ্য ক্যালসিয়াম চ্যানেলের জন্য, স্লো ক্যালসিয়াম চ্যানেল, কিন্তু এটা র্যাপিড না। ফাইনাল রিপোলারাইজেশন যেটা নামবে ফেজ 3 টু রেস্টিং মেমরি পটেনশিয়াল পর্যন্ত, এটা কেন হয়? ক্যালসিয়াম চ্যানেল বন্ধ হয়ে যায়, পটাশিয়াম বের হয়ে যেতে থাকে, এই জন্য আলটিমেটলি সেলের ভিতরে আবার নেগেটিভ পটেনশিয়ালটা রিএস্টাবলিশ হয় যতক্ষণ না পর্যন্ত রেস্টিং মেমরি পটেনশিয়াল -80 টু -90 মিলিভোল্ট আসে। এই ছিল আমার ফার্স্ট পটেনশিয়াল অফ কার্ডিয়াক টিস্যু, তাই না? আর স্লো পটেনশিয়াল হচ্ছে, হ্যালো হ্যালো জি ম্যাম, প্লাটো ফেজটাতে তাহলে কি ম্যাম যখন রিপোলারাইজেশন হয়ে নিচের দিকে নেমে যাচ্ছে, রিপোলারাইজেশনের সময় তো উঠে গেছে, তাহলে রিপোলারাইজেশনের সময় ফেজ 1টা নেমে ফেজ 2টা কি ম্যাম তাহলে প্ল্যাটো ফেজ 2টা, হ্যাঁ এটা কি ম্যাম তাহলে স্লো মানে ওপেনিং অফ ক্যালসিয়াম চ্যানেল থাকার কারণে কি স্লো কন্ট্রাকশন হবে? হ্যাঁ, স্লো আস্তে আস্তে ক্যালসিয়াম কিন্তু ঢুকতেছে, কন্টিনিউ তখনও করছে, স্লো ক্যালসিয়াম ঢোকার জন্য পজিটিভিটিটা থেকে যাচ্ছে, এটার জন্য তোমার একই স্টেটে নামতেছে না। ইনিশিয়াল যে নামাটা সেটা ছিল যে সোডিয়াম চ্যানেল বন্ধ হয়ে গেছে, কিন্তু পটাশিয়াম বের হয়ে যাচ্ছিল, ওপেন হয়ে গেছে, হ্যাঁ, তো পটাশিয়াম বের হয়ে আসছিল, ফলে নেগেটিভ হইতেছিল। কিন্তু আবার যখন স্লো ক্যালসিয়ামটা ঢুকতে থাকছে তখন কিন্তু সেটা নামতে দিচ্ছিল না, তাহলে প্ল্যাটো ফেজটা এটার জন্য। কিন্তু যখন তখনও কি পটাশিয়াম বের হচ্ছে, ক্যালসিয়াম যখন বন্ধ, পটাশিয়াম তখন বন্ধ, স্লো ক্যালসিয়াম এন্ট্রির জন্য যেটা মেইনটেনেন্স হচ্ছে। যখন এই ক্যালসিয়াম চ্যানেলটাও বন্ধ হয়ে যাবে তখন কি হবে? তখন আবার পটাশিয়াম চ্যানেলটা শার্প খুলে যাবে, তখন কি হবে? পটাশিয়াম বেশি বের হয়ে যাওয়ার জন্য আলটিমেটলি নেগেটিভ পটেনশিয়াল ক্রিয়েটটা আবার দেখো ফেজ 4-এ যেটা হচ্ছে। ঠিক আছে, সবই কিন্তু ইলেকট্রোলাইটের ব্যাপারে এবং পজিটিভ নেগেটিভ চার্জের সাথে জড়িত। তাহলে সোডিয়াম শার্প ঢোকার জন্য আলটিমেটলি ফেজ 0টা, পরে বন্ধ হয়ে গেছে সোডিয়াম, পটাশিয়ামটা বের হয়ে আসতেছিল দেখে ফেজ 1, পটাশিয়াম বন্ধ না হলেও ওই সময় স্লো ক্যালসিয়াম ওপেন হওয়ার জন্য কন্টিনিউ করেছে ফেজ 2-তে প্ল্যাটো। তারপর যখন ক্যালসিয়ামটা বন্ধ হয়ে গেল, সেই পটাশিয়ামটা আবার চার্জে চলে আসলো, বের হয়ে আসলো ফেজ 3 টু আলটিমেটলি ফেজ 4, এই আর কি। ঠিক আছে, এটা ছিল ফার্স্ট পটেনশিয়াল। আর স্লো পটেনশিয়ালটা টোটালি ডিপেন্ড করছে, যেটা এসএনওড এর কন্ডাক্টিং টিস্যুর জন্য দায়ী, সেখানে কিন্তু ক্যালসিয়াম চ্যানেল বা স্লো ক্যালসিয়াম চ্যানেলটা দায়ী। এখানে স্লো পটেনশিয়াল ফেজ 3 আর ফেজ 4 এ যেটা ঘটনাগুলো ঘটে, তো স্লো ক্যালসিয়াম চ্যানেলটা ওপেন হওয়া এবং বন্ধ হওয়ার সাথে এটা জড়িত আর কি। এটা এখানে এটা কিন্তু সেলফ ডিপোলারাইজিং, ইট ইজ রেসপন্সিবল ফর অটোমেটিসিটি, যেটা আমি বলবো যে কার্ডিয়াক অ্যাকশন পটেনশিয়ালটা তোমরা আবার একটু ঝালাই করলে এই পড়াগুলো আবার মনে পড়বে। ঠিক আছে, ফেজ 4-এ এরকম দ্বৈত চ্যানেল দায়ী থাকে, লিকি টু সোডিয়াম থাকে, যার জন্য সোডিয়াম একটু একটু করে ঢুকতে থাকে, এই জন্য কিন্তু ফেজ 4 যে ডিপোলারাইজেশন স্লো দেখতে পাচ্ছ, শার্প না কিন্তু। এখানে দেখো শার্প রাইজ ডিপোলারাইজেশন ফার্স্ট পটেনশিয়ালে, যেটা ইয়ের জন্য সোডিয়ামের জন্য ফার্স্ট চ্যানেল, কিন্তু এখানে যেটা হচ্ছে সেখানে স্লো ক্যালসিয়াম সোডিয়াম দুটার জন্যই আলটিমেটলি স্লো রাইজ হয় ফেজ 4-এ। ঠিক আছে, আর 3-তে যেটা রিপোলারাইজেশন পটাশিয়াম বের হয়ে আসে, ইফ্লাক্স অফ পটাশিয়াম কজেস দ্য ফেজ 3 বা রিপোলারাইজেশন। এই দুটো ব্যাপার এখানে থাকে একটু আলাদা এই কন্ডাক্টিং টিস্যুর জন্য। কার্ডিয়াক পেসমেকারের ক্ষেত্রে তোমরা জানো যে সবাই এসএ নোড বলো, এভি নোড বলো, পার্কিনজি ফাইবার বলো, সবাই এরকম অটোমেটিসিটি ক্রিয়েট করতে পারে, তবে ফাস্টার রেটে ক্রিয়েট করে এসএ নোড 60 to 100 বিটস পার মিনিট, যার জন্য ও পেসমেকার হিসেবে কাজ করে। অন্যরাও করে, কিন্তু যেহেতু বিটে পারে না তার সাথে এসএ নোডের সাথে, তাই এসএ নোডের বিটটা প্রপাগেশন হয়। নর্মাল যে শিডিউল আমরা জানতাম পার্কিনজি ইয়েতে অটোমেটিসিটি ক্রিয়েটের হাইওয়েতে কে কে দায়িত্ব পালন করেছিল, এটা এসএ নোড ইজ প্রাইমারি বিকজ ফাস্টার ডিপোলারাইজেশন রেটের জন্য, ফাস্টার ক্যালসিয়াম লিকের জন্য। আদার আর ব্যাকআপ, কোনো কারণে যদি এসএ নোড নষ্ট হয়ে যায় তখন এভি নোড চার্জ নিয়ে যায়, তার বিটে তখন হার্ট বিট করতে থাকে।
অথবা এভি নোডের ঝামেলা হলে পার্কিনজি ফাইবার, এরকম ক্রমাগত এক একজন দায়িত্ব নিতে পারে। এইটুকুন ছিল আমাদের পুরনো পড়া, তাই না? নর্মাল রিদমটা কেন হচ্ছিল? ফেজ 4 ডিপোলারাইজেশনটা, অটোমেটিসিটি কার্ডিয়াক অ্যাকশন পটেনশিয়াল যেটা এসএন নোডে ছিল, আর এভি নোড পার্কিনজি ফাইবার গুলোরও পার্ট ছিল, কিন্তু যেহেতু এসএন নোডের চার্জটা ওরা তখন গভর্ন করছিল, তাই না? এবং এখানে কয়েকটা টার্ম ছিল আমাদের পটেনশিয়াল অ্যাকশন পটেনশিয়াল অফ দ্য হার্টে, কয়েকটা টার্ম ছিল। সেটা একটা হচ্ছে রিফ্রেক্টরি পিরিয়ড, যে টার্মটা তোমার এই অটোমেটিসিটি বোঝার জন্য, অ্যাবনর্মালিটি কোথায় হয় বোঝার জন্য দরকার ছিল। আবার সেজন্য আমি আবার রিপিট করছি এই কথাটা। এই রিফ্রেক্টরি পিরিয়ড বলে একটা টার্ম ছিল। রিফ্রেক্টরি কথার অর্থ কি? একটা টিস্যু একবার যখন বোঝা যাচ্ছে না, ইম্পালস পায়, স্টিমুলেশন পায়, সে তার অ্যাকশন প্রোগ্রেস করতে থাকে, তাই না? এখন তারপরে আবার বলো সাউন্ড কেটে আসছে। আমি ওই পুরান কথাগুলোই বলছি, পুরান কথাগুলোই রিপিট করছি, যে কার্ডিয়াক অ্যাকশন পটেনশিয়ালের ক্ষেত্রে কয়েকটা টার্ম আমরা জেনেছিলাম, যে রিফ্রেক্টরি পিরিয়ড বলে একটা টার্ম ছিল। রিফ্রেক্টরি পিরিয়ড কথাটার অর্থ কি সেটা বলতেছিলাম, যে যেই সময় এক টিস্যু একবার স্টিমুলেটেড হলে যতক্ষণ পর্যন্ত সেই স্টিমুলেশনটা শেষ না হচ্ছে, দ্বিতীয়বার স্টিমুলেশন দিলে সে আর রিপ্লাই করছিল না, রেসপন্স করছিল না, সেই রকম ইফেক্টিভ রিফ্রেক্টরি পিরিয়ড। আর এইটা ইফেক্টিভ রিফ্রেক্টরি পিরিয়ড ইন দ্য অ্যাকশন পটেনশিয়াল অফ দ্য হার্টে কতটুকু? ফুল ডিপোলারাইজেশন পিরিয়ডটা, আর ইনিশিয়াল রিপোলারাইজেশন এবং প্ল্যাটো ফেজে যাওয়ার পরে রিপোলারাইজেশন যেটা হচ্ছিল তার 1/3 পর্যন্ত ছিল। এই সময়টা পর্যন্ত কার্ডিয়াক মাসেল অর অটোমেটিসিটি যেটা হয়েছে, একবার একটা যে স্টিমুলেশন হয়েছে, সেই সময় সেকেন্ড কোনো স্টিমুলেশন দিলে সে কোনো রেসপন্স করবে না। এটা ছিল ইফেক্টিভ রিফ্রেক্টরি পিরিয়ডের ডেফিনেশনটা। লাস্ট 2/3 পোর্শন অফ রিপোলারাইজেশনটা ছিল রিলেটিভ রিফ্রেক্টরি পিরিয়ড। মানে রিলেটিভ কেন, আপেক্ষিক কেন? এই সময় যে লাস্ট 2/3 পোর্শন অফ দ্য রিপোলারাইজেশনের সময় তুমি যদি আবার একটা স্টিমুলেশন হার্টকে করো, তাহলে সে রেসপন্স করবে আবার, এই জন্য এটা ছিল রিলেটিভ। ঠিক আছে? এখন আমার এই কথাটা থেকে একটা জিনিস খেয়াল করো, আমি ইফেক্টিভ রিফ্রেক্টরি পিরিয়ড হচ্ছে সেই সময়টাকে বললাম যখন হার্টকে তুমি যতই স্টিমুলেট করো না কেন সে রিপ্লাই করবে না। তাহলে যদি কোনো কারণে তোমার অটোমেটিসিটি নষ্ট হয়ে যায়, মনে করো দেখা গেল যে রিদম বারবার করতে চাচ্ছে, এমন একটা ঘটনা হয়েছে, সেই ক্ষেত্রে তোমার বুদ্ধিতে থাকতে হবে, আমি যদি ওই টিস্যুটাকে ইফেক্টিভ রিফ্রেক্টরি পিরিয়ডটার অবস্থাটা একটু বাড়ায় দিতে পারি, তাহলে এই যে বারবার ট্রিগারিং করে যে অ্যারিথমিয়া ক্রিয়েট হওয়ার একটা টেন্ডেন্সি, সেই জিনিসটাকে আমি ডাই আউট করে দিতে পারবো, সেই জিনিসটাকে আমি মেরে ফেলতে পারবো। এই কথাটা পরিষ্কার হয়েছে কিনা তোমাদের? একটু আবার আমরা অ্যাকশন পটেনশিয়ালের ক্ষেত্রে স্টেজ গুলো জানছি। প্রথমে ইনিশিয়াল ফেজ 0-তে র্যাপিড ডিপোলারাইজেশন হয়েছে, তারপর ফেজ 1-এ দেখলাম র্যাপিড রিপোলারাইজেশন, ফেজ 2-তে দেখলাম প্ল্যাটো ফেজ, ফেজ 3-তে দেখলাম রিপোলারাইজেশন ফেজ, আলটিমেটলি রেস্টিং ফেজে আসা পর্যন্ত। এই ফেজ গুলো তো আমরা পড়ছি না, একটু আগে দেখলাম, বললাম। জি ম্যাম। এই ফেজগুলোর মধ্যে ইনিশিয়াল র্যাপিড ডিপোলারাইজেশন, র্যাপিড রিপোলারাইজেশন এবং প্ল্যাটো আর 1/3 অফ রিপোলারাইজেশন, এই কয়েকটা স্টেজে হার্ট টিস্যু একবার স্টিমুলেটেড হলে আবার কোনো স্টিমুলেশন যদি তুমি হার্টকে দাও, এই অবস্থায় সে রেসপন্স করবে না, যেটাকে আমরা বলছি ইফেক্টিভ রিফ্রেক্টরি পিরিয়ড। বুঝছো কথাটা এবার? জি ম্যাম। রিফ্রেক্টরি মানে কি? সে রিপ্লাই করবে না, নিরুত্তর থাকবে। তাহলে এমতো অবস্থায় যদি কোনো একটা টিস্যু, কার্ডিয়াক টিস্যুর কোনো একটা অংশ হয় না একটোপিক বিট তৈরি করতে থাকে, এরকম হয় না? যেমন অ্যাট্রিয়াতে একটা জায়গায় এসএ নোড আছে, কিন্তু অন্য একটা জায়গায়, অ্যাট্রিয়া তো ছোট্ট একটা জায়গা না, পুরো ওয়াল আছে, তাই না? অন্য একটা টিস্যু, অ্যাট্রিয়াল একটা টিস্যু দেখা গেল নিজে জেনারেট করা শুরু করলো এসএ নোড ছাড়া অন্য একটা জায়গায়, তখন কি হবে? সেই ইম্পালসটা পুরো অ্যাকশন পটেনশিয়ালটা পুরো কার্ডিয়াক টিস্যুতে ছড়ায় দেওয়ার চেষ্টা করবে না? জি ম্যাম। এখন এই যে আমি যেটা বলছি, যে তোমার যে নর্মাল কন্ডাক্টিভ টিস্যুর, কার্ডিয়াক টিস্যুর এই যে অ্যাকশন পটেনশিয়াল যে স্টেজ গুলো, যেই স্টেজের এই যে ফেজ 0, 1, 2 এবং 1/3 অফ 3,
এই অবস্থাটা যে তুমি জানলা যে এই সময়টায় হার্ট টিস্যু আর রেসপন্স করবে না, এটাকে আমি ইফেক্টিভ রিফ্লেক্টরি পিরিয়ড বলছি। তাহলে আমি যখন কোনো একটোপিক টিস্যু অথবা নর্মাল টিস্যু বেশি বেশি করে দিচ্ছে, সেই অবস্থায় যেমন মনে করো এসি নোডেই হঠাৎ করে দেখা গেল যে বিটটা নর্মালি 60 থেকে 100 না করে সে 200 বিটে বিট করা শুরু করতে চাচ্ছে, ঠিক আছে? হওয়ার কথা বারবার স্টিমুলেশনের দ্বারা সেটা তখন আর হবে না, কারণ তুমি টিস্যুকে এমন করে ফেলছো সে এখন ইফেক্টিভ রিফ্লেক্টরি পিরিয়ড আছে, তুমি প্রলং করে দিছো রিফ্লেক্টরটা রিপ্লাই করবে না, কারণ সে ইফেক্টিভ রিফ্লেক্টরি পিরিয়ড স্টেটে আছে। আমি এই কথাটা ছোট্ট অংশটা একটু বোঝানোর চেষ্টা করলাম। ইফেক্টিভ রিফ্লেক্টরি পিরিয়ড জিনিসটা কি, কোন কোন পিরিয়ড, এবং আমরা যখন এই জিনিসটাকে ব্যবহার করব কিভাবে, যখন আমরা দেখব কোনো কারণে কোনো অ্যাবনর্মালিটি ইন দ্য রিদম হচ্ছে, তখন আমি চেষ্টা করব টিস্যুকে, কার্ডিয়াক কন্ডাক্টিং টিস্যুকে ওই অবস্থায় ফিরিয়ে নিতে বা বজায় রাখতে যে সময় সে আর বাড়তি বিটে রিপ্লাই করে না। সেটা কি অবস্থা? ইফেক্টিভ রিফ্লেক্টরি পিরিয়ড অবস্থা, যার জন্য আমি এই পিরিয়ডটাকে বাড়ানোর চেষ্টা করব। হোয়াই নট রিলেটিভ রিফ্লেক্টরি পিরিয়ড? কারণ আমি জানি রিলেটিভ রিফ্লেক্টরি পিরিয়ডের ডেফিনিশনটা হচ্ছে এই সময় তুমি যদি কোনো স্ট্রং স্টিমুলেশন দাও তাহলে হার্ট কিন্তু আবার রিপ্লাই করবে, তাহলে অটোমেটিসিটি নষ্ট হয়ে গেলে রিলেটিভ রিফ্লেক্টরি পিরিয়ড বাড়াইলে হবে না, তোমাকে ইফেক্টিভ হ্যালো হ্যালো, জি ম্যাম, ভালো বুঝি নাই, আর পড়তে পড়তে আরো ভালো বুঝবা। সহজ বাংলায় মনে রাখবা, রিফ্লেক্টরি পিরিয়ড মানে হচ্ছে সেই সময় যেই সময় কার্ডিয়াক টিস্যু আর রেসপন্স করবে না স্ট্রং কোনো স্টিমুলেশন দেওয়া সত্ত্বেও, একবার স্টিমুলেটেড হইলে। তাহলে এখন অ্যাবনর্মালিটি মানে কি, বারবার স্টিমুলেশন করার চেষ্টা করতেছে, সেই ক্ষেত্রে আমি যদি ইফেক্টিভ রিফ্লেক্টরি পিরিয়ডটাকে একটু বাড়ায় রাখতে পারি সামহাও। কিভাবে বাড়াবো? যারা এই ডিপোলারাইজেশন, প্ল্যাটু, রিপোলারাইজেশনের 1/3 পোর্শনের জন্য যেই যে আয়ন চ্যানেলগুলো দায়ী ছিল তাদেরকে আমি মডিফাই করব, তাহলে আমি ইফেক্টিভ রিফ্লেক্টরি পিরিয়ডটাকে চেষ্টা করতে পারি প্রলং করতে, যে সময় টিস্যু আর রেসপন্স করবে না। এভাবে আমি এক্সেসিভ স্টিমুলেশন থেকে কার্ডিয়াক টিস্যুকে রিপ্লাই করা থেকে বাঁচাতে পারি। এটা হবে মূল তথ্য, পরে আমরা আরো ভালো বুঝবো। অ্যাবনর্মাল জেনারেশন অফ রিদমটাকে আমরা ডিসরিদমিয়া বলছি। সেটা কেমন হতে পারে? সেটা হতে পারে অটোমেটিক অ্যাবনর্মাল ইম্পালস জেনারেশনে অথবা কন্ডাকশনে। তৈরিতে বা ঝামেলা হতে পারে, অথবা তৈরি হয়েছে কিন্তু কন্ডাকশনে ঝামেলা হয়েছে। তৈরিতে ঝামেলা কেমন হতে পারে? সেটা যেই টিস্যুগুলো ইম্পালস তৈরি করতে পারে তাদের জন্য হতে পারে, অথবা যারা তৈরি করে না শুধু কন্ডাকশন করে তাদেরও ঝামেলা হতে পারে। তৈরি করে কোন কোন টিস্যু আমরা জানি, অটোমেটিসিটির জন্য দায়ী ছিল এসএ নোড, এভি আর বান্ডল অফ হিজ চার্জে ছিল। এখন এসএ নোডের বদলে যদি এভি নোড, বান্ডল অফ হিজ বা পার্কিনজি ফাইবার চার্জ নিয়ে ফেলে তাহলে একটা অ্যামার্টি হয়ে গেল। এইটুকুন বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যালো, জি ম্যাম, 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 হ্যালো জি ঈশা, ম্যাম, শোনা যাচ্ছে? হ্যাঁ আবার একটা কল আসছিল বাবা, সরি। এখানে এই স্লাইডটা দেখতে পাচ্ছ তোমরা এখন? জি ম্যাম, দেখতে পাচ্ছি। এখানে আমি বলতে চাচ্ছি অ্যাবনর্মালিটি কি কিভাবে হতে পারে রিদমের। ডিসরিদমিয়া যেটা বলছো সেটা তৈরিতে অ্যাবনর্মালিটি হতে পারে, অথবা তৈরি নরমাল হয়েছে কিন্তু কন্ডাকশনে অ্যাবনর্মালিটি হতে পারে। তৈরিতে ঝামেলা হতে পারে কোথায়? নরমালি তুমি জানো এসএ নোড হচ্ছে দায়ী তৈরি করার জন্য রিদম। এখন এসএ নোড না হয়ে যদি এবি নোড চার্জ নিয়ে ফেলে, অথবা বান্ডল অফ হিজ অথবা পার্কিনজি ফাইবার এরা চার্জ নিয়ে ফেলে, তাহলে এটা একটা অ্যাবনর্মালিটি, এটা একরকম। অথবা কন্ডাক্টিভ টিস্যু যেটা ছিল
শুরু করে দেয়, যেমন আইদার অ্যাট্রিয়াল টিস্যু বা ভেন্ট্রিকুলার টিস্যু, যারা নর্মালি করতো না তাদের ক্ষেত্রে যদি কেউ চার্জ নিয়ে যায় ভেন্ট্রিকুলার টিস্যু বা অ্যাট্রিয়াল টিস্যু, সেটাও কিন্তু জেনারেশনের ঝামেলা হবে। তাহলে এরকম অ্যাবনর্মালিটি আমরা পেতে পারি। আর পেতে পারি কন্ডাকশনে, নর্মাল টিস্যু এসএনওডি তৈরি করছে কিন্তু কন্ডাকশনে বাধা পাচ্ছে, আইদার হার্ট ব্লক হচ্ছে অথবা রি এন্ট্রি হচ্ছে। রি এন্ট্রি মানে হচ্ছে বারবার একটা পয়েন্ট স্টিমুলেশন হচ্ছে, এই ঘটনাটা। তাহলে কন্ডাকশনে ঝামেলা অথবা জেনারেশনে ঝামেলা হতে পারে। নর্মালি কি হয়, একটা ইম্পালস যখন তৈরি হয় সেই ইম্পালসটা কি করে, যে কোনো একটা পয়েন্টে মনে করো একটা ইম্পালস তৈরি হলো, সেই ইম্পালসটা পার্কিনজি ফাইবার দিয়ে যাওয়ার পরে রাইট এবং লেফট দুইটা ব্রাঞ্চে যে ভাগ হয়, ভাগ হওয়ার পরে এই ইম্পালস গুলো যখন আবার নিজেরা দুইজনের সাথে মিলিত হয়, দেখো নিচে লাল একটা দুইটা অ্যারো মিলিত হওয়ার একটা জায়গা দিয়েছি, যখন মিলিত হয় তখন সে শেষ হয় বা সমাপ্তি হয়। একটা ইম্পালস তৈরি হওয়ার পরে শেষ হবে কখন, সেই প্রশ্নটা যদি আমি তোমাদের করি তখন তোমরা এইভাবে বলতে পারো যে সে যখন তার সম্পূর্ণ পথ পার হয়ে, যদি কোনো জায়গায় এমন হয় যে রাইট এবং লেফট দুই ভাগে ভাগ হয়ে গেছে, তারা যখন আবার মিলিত হবে তখনই সেই ইম্পালসটা শেষ হয়ে যাবে। এটা হচ্ছে একেবারে নর্মাল ঘটনা, একটা ইম্পালস যখন তৈরি হয় এবং প্রপাগেশন হয়। কিন্তু কোনো কারণে যদি রাইট এবং লেফট ব্রাঞ্চের যে কোনো একটা জায়গায় যাওয়ার সময় এই ইম্পালসটা বাধা পায়, তখন কি হতে পারে? তখন হতে পারে রি এন্ট্রি সার্কিট। রি এন্ট্রি সার্কিটটা কেন বলছি, কারণ এটা অ্যাবনর্মাল ইম্পালস জেনারেশনের জন্য দায়ী। রি এন্ট্রিটা কিরকম দেখো ছবিতে খেয়াল করো তোমরা। আমরা আগের ছবিতে লেফট ব্রাঞ্চ আর রাইট ব্রাঞ্চ দেখিয়েছি, সেটাতে আমি বুঝাই দিতেছি। দেখো এখন প্রথম ছবিটাতে, হ্যাঁ তোমরা নর্মাল যে ঘটনা হওয়ার কথা ছিল সেটা আমরা দেখাচ্ছি, যে দুই ব্রাঞ্চ দুই দিকে ভাগ হয়ে গিয়ে মিলিত হওয়ার পরে শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু দ্বিতীয় ছবিতে দেখো কি দেখাচ্ছি, দ্বিতীয় ছবিতে দেখাচ্ছি লেফট ব্রাঞ্চে একটা বাধা, যাওয়ার সময় সে আর যেতে পারলো না ইম্পালসটা। এই ঘটনা যদি হয় তখন কি হবে, ওই যে রাইট ব্রাঞ্চের যে ইম্পালসটা সে নর্মালি যাচ্ছে, তারপরে ঘুরে আসার সময়, যেটা যদি সার্কুলার মুভমেন্ট যেটা যদি চিন্তা করি, ঘুরে আসার সময় সে দেখো বাম, আমার অ্যারোটা কি দেখতে পাচ্ছ তোমরা? এই যে আমি যে অ্যারো মুভ করাচ্ছি, জি ম্যাম দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা লেফট ব্রাঞ্চে দেখো বাধা পাইছে, সে কিন্তু আর যাইতে পারতেছে না কিছুক্ষণের জন্য, ট্রানজিয়েন্ট পিরিয়ডের জন্য। তখন রাইট ব্রাঞ্চটা ঘুরতে ঘুরতে খুঁজতে থাকতেছে, পাইলো না সে ওই লেফট ব্রাঞ্চে। এখানে কিন্তু লেফট ব্রাঞ্চকে লেফট ব্রাঞ্চের ইম্পালস তারপরে এখানে ডাইরিয়া হয়ে গেছিল, হ্যাঁ। কিন্তু এখন আজটা সে কি করছে দেখো, নর্মালি যেটা হওয়ার কথা ছিল না, নর্মালি কিন্তু রাইট ব্রাঞ্চের ইম্পালসটা এখানে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন সে দেখো যেহেতু লেফট ব্রাঞ্চের ইম্পালসটাকে পাইলো না, সে তখন ঘুরে আবার লেফট ব্রাঞ্চের দিকে চলে গেল। তাহলে এই পয়েন্টটা কি হলো, এই পয়েন্টটা বাধা ছিল প্রথমে, যার জন্য লেফট ব্রাঞ্চের ইম্পালসটা আসতে পারে নাই। এখন সে রাইট ব্রাঞ্চের ইম্পালসটাকে কি করছে, ঘুরায় আবার এই পয়েন্টটাকে স্টিমুলেশন করে দিয়ে দিল। এই অবস্ট্রাকশনটা ফর ট্রানজিয়েন্ট পিরিয়ড ছিল, এখন অবস্ট্রাকশনটা চলে গেল, রাইট ব্রাঞ্চটা কি করলো, ইম্পালসটা এই দেখো আবার এটাকে স্টিমুলেশন করে আবার ঘুরতে থাকে, এরকম করে তখন একটা পয়েন্ট বারবার স্টিমুলেশন হতে থাকে। এরকম যখন হয় সেটাকে আমরা বলি রি এন্ট্রি সার্কিট। তাহলে এই একটা পয়েন্ট নর্মালি কি বারবার এখানে স্টিমুলেশন হওয়ার কথা ছিল? না ম্যাম ছিল না। এখন এই ট্রানজিয়েন্ট পিরিয়ডে একটা বাধা পাওয়ার জন্য, লেফট ব্রাঞ্চের ইম্পালসটা না আসার জন্য, রাইট ব্রাঞ্চের ইম্পালসটা একটা পয়েন্টকে বারবার স্টিমুলেশন করে সে তার পথে ঘুরতে থাকে। দিস ইজ কল্ড রি এন্ট্রি, যেটা একটা অ্যারিথমিয়ার জন্য খুবই জরুরি একটা কজ, রি এন্ট্রি সার্কিটটা। এইটুকুন পর্যন্ত বুঝতে পারলেই হবে আমার। এখন আরেকটু যেটা রি এন্ট্রি সার্কিটের উপকার করার জন্য আমাদের যা করার দরকার সেটা হচ্ছে এই পয়েন্টটাতে, এই টিস্যুটাতে আমি যদি কোনোভাবে রিফ্রেক্টরি পিরিয়ড করে রাখতে পারি, তাহলে তুমি এই রাইট ব্রাঞ্চের এই ইম্পালসটা এসে তাকে আর স্টিমুলেশন করতে পারবে না, ফলে এখানেই ডাই আউট হয়ে যাবে। এইভাবে আমরা রি এন্ট্রি সার্কিটের মাধ্যমে যে অ্যাবনর্মালিটি হতে থাকছিল সেটাকে আমরা বন্ধ করে দিতে পারি, যার জন্য আমরা ইফেক্টিভ রিফ্রেক্টরি পিরিয়ডের কনসেপ্টটা একটু করে দিয়ে দিছি তোমাদের। এখন বুঝতেছো একটু হালকা ভাবে যে কেন আমরা ইফেক্টিভ রিফ্রেক্টরি পিরিয়ডের কথা তো তুলেছিলাম? জি ম্যাম। আরো বুঝবা, আরো পড়বা, যত পড়বা তত বুঝবা, এই হচ্ছে গিয়ে কথা। এখন হচ্ছে অ্যান্টিআয়োরেটিক ড্রাগের কয়েকটা গ্রুপ আছে,
তার মাঝে ফার্স্ট গ্রুপের ড্রাগ গুলো তারা হচ্ছে ফেজ 4 এ যে ডিপোলারাইজেশন হয় মূলত বলো ম্যাম অবস্ট্রাকশনটা যদি ট্রানজিয়েন্ট হয় তাহলে ওটা চলে গেলে আবার লেফট ব্রাঞ্চের সাপ্লাইটা রিএস্টাবলিশ করবে না? করবে যে এখন তুমি যেহেতু ডাই আউট করে ফেলছো এখানে ডাই আউট করতে দাও নাই সরি এই যে রাইট ব্রাঞ্চকে সে চার্জ নিয়ে ফেলছে সে অ্যাবনর্মাল একটা ঘটনা এখন ঘটাইছে এখন ডিরেকশনটা এরকম হয়ে গেছে এই যে এটা দেখাচ্ছে এই যে ছবিটা দেখো এরকম তাকে আর আসতে দিচ্ছে না সে উল্টা বাধা দিয়ে সে নিজের সার্কেল গঠন করে ফেলছে এই ঝামেলাটা হয়েছে বুঝছো ঝামেলা করে ফেলে ওই যে তখন তুমি ইফেক্টিভ রিফ্লেক্টিভ পিরিয়ড প্রলং করে যখন এটাকে ডাই আউট করে দিবা তখন সে থেমে যাবে তখন আবার এটা আবার নরমাল আসতে পারবে ওকে ম্যাম বুঝছো কথাটা লেফট ব্রাঞ্চের ইম্পালসটা যখন আসবে অ্যান্টিআরবিক গ্রুপের ড্রাগগুলো আমাদেরকে গ্রুপে ভাগ করে ফেজ 4 ডিপোলারাইজেশনটা কমায় দেয় বাই প্রিভেন্টিং সোডিয়াম এন্ট্রি সোডিয়াম চ্যানেল ব্লকার হিসেবে যারা পরিচিত আর সেকেন্ড গ্রুপের ড্রাগ যারা ওরা ওই রিএন্ট্রিকে বন্ধ করে দেয় রিএন্ট্রি তো তোমরা দেখছো যে রেট্রোগ্রেড ব্যাক ফ্লো হয় রেট্রোগ্রেড কন্ডাকশন বন্ধ করে অথবা এটাকে স্লো করে দেয় দেখো এই যে ছবিটা তুমি এখানে খেয়াল করো তুমি এই যে এম্পাসটা আসছে এখানে এসে সে বাধা পায় নাই তাহলে সে উল্টা ঘুরছে যেটা রেট্রোগ্রেড হয়েছে এই ইম্পালসটাকে তুমি যদি স্লো করো স্লো করলে কি হবে সে এখানে এসে এখানে আবার স্টিমুলেশন করতে ততক্ষণ পর্যন্ত তার অ্যাকশন পটেনশিয়াল ডিউরেশনটা শেষ হয়ে যাবে ফলে সে স্টিমুলেশন করতে পারবে না এরকম করতে পারো অথবা তুমি এইটা যে এই অবস্থায় এসে তুমি আবার যে স্টিমুলেশন করার মতো ক্ষমতা যে টিস্যুটা সেই টিস্যুটাকে রিফ্লেক্টরি বানায় ফেলতে পারো এই দুই ভাবে তুমি এই রিএন্ট্রি সার্কিটের ঝামেলাটা থেকে মুক্ত হতে পারো আমি কি বুঝাতে পারছি কথাটা হয় তুমি এই ইম্পালসটা যেই স্পিডে আসতেছিল তাকে তুমি কমায় দাও তাহলে সে এই পর্যন্ত সে পৌঁছাতে পারবে না অথবা তাকে না কমাইতে পারলেও সে এই জায়গায় এসে যে আবার স্টিমুলেশন করবে এই টিস্যুটাকে তুমি রিফ্লেক্টরি করে রাখো প্রলং বাই প্রলঙ্গিং ইফেক্টিভ রিফ্লেক্টরি পিরিয়ড মোট কথা গ্রুপ 2 এর ড্রাগগুলো ইফেক্টিভ রিফ্লেক্টরি পিরিয়ডটাকে প্রলং করে দিয়ে বা এই রেট্রোগ্রেড স্টিমুলেশনটাকে রিএন্ট্রি সার্কিটকে বাধা দিয়ে কাজ করে আর গ্রুপ 1 এর ড্রাগগুলো ডিপোলারাইজেশন বাধা দিয়ে কাজ করে সোডিয়াম এন্ট্রি না হলে অ্যাকশন পটেনশিয়াল হবে না অটোমেটিক অ্যাবনর্মাল রিদমটা তৈরিও হবে না এই দুই ভাবে আমরা দেখতে পারি ক্লাসিফিকেশন অফ অ্যান্টিআরবিক ড্রাগ তাহলে এটা মূল Vaughan Williams classification according to their predominant effect on action potential কে কোন জায়গায় কিভাবে কাজ করবে সেটার উপর নির্ভর করে আমরা ক্লাস অফ অ্যান্টিআরবিক ড্রাগ ভাগ করি যেটা রিজনে আসতে পারে বা ভাইভাতে আমরা at least এইটুকু পর্যন্ত জিজ্ঞেস করতে পারি ক্লাস 1 গ্রুপ অফ ড্রাগ দে আর কল্ড সোডিয়াম চ্যানেল ব্লকার সোডিয়ামে যদি না ঢুকে অ্যাকশন পটেনশিয়াল অ্যাক্টিভিটি হবে না এদেরকে আবার তিন ভাগে ভাগ করছে কারো ডিউরেশন অফ দ্য অ্যাকশন পটেনশিয়াল ইফেক্টের উপর নির্ভর করে কেউ হয়তো ডিউরেশন প্রলং করে কেউ হয়তো শর্ট করে কেউ হয়তো কোনো ইফেক্টই ফেলে না ইফেক্টিভ রিফ্লেক্টরি পিরিয়ডের উপরে আমরা একটু আগে ইফেক্টিভ রিফ্লেক্টরি পিরিয়ড কথাটা বলছি না রিফ্লেক্টরি পিরিয়ড কেউ বাড়ায় দিয়ে কাজ করতে পারে কেউ কমায় দিয়ে কাজ করতে পারে আর কেউ কোনো ইফেক্ট দেখায় না এরকম 3 রকম গ্রুপের আছে ক্লাস 1A ক্লাস 1B ক্লাস 1C তোমরা মানে ডিটেইলস যেহেতু বলতেছি বারবার জিজ্ঞেস করে না মানে এই না যে তোমরা জিনিসটা পড়বে অ্যাকশন পটেনশিয়াল প্রপাগেশন হতে দিবে না কিভাবে দিবে না কেউ ইফেক্টিভ প্রলং রিফ্লেক্টরি পিরিয়ডটাকে বাড়ায় দেয় কেউ হয়তো কমায় কমায় দিয়ে কিভাবে হয় সেটা ব্যাখ্যাটার জটিলতায় তুমি যাওয়ার দরকার নাই কারো হয়তো ইফেক্টিভ রিফ্লেক্টরি পিরিয়ডে ইফেক্টই ছিল না এরকম নামগুলো একটু পড়বা 1A হচ্ছে কুইনিডিন প্রোকেনামাইড ডাইসোপারামাইড বি হচ্ছে লিগনোকেইন নেক্সিলিডিন প্রোকেনাইড ফেনাইটোয়েন সি হচ্ছে ফ্লেকিনাইড প্রোপাফেনল এনকেনাইড ক্লাস 2 গ্রুপের ড্রাগ অ্যাজ এন্ড বিটা ব্লকার এটা আমরা আগেই পড়েছি বিটা ব্লকার যে অ্যান্টিআরবিক ড্রাগ এখানে ক্লাস 2 তে তাকে ফেলছো সেটা জানলা
they also prolong the effective refractory period. Class 3 তে হচ্ছে they prolong effective refractory but তারা পটাশিয়াম চ্যানেলের সাথে সম্পর্ক করে। ক্লাস 4 এ হচ্ছে গ্যালিন জানো, বিটা ব্লকারও জানো। ক্লাস 3 তে নতুন পাচ্ছ পটাশিয়াম চ্যানেলের সাথে সম্পর্কিত অ্যামাইডোরাল, আর ক্লাস 1 এ তো সোডিয়াম চ্যানেল ব্লকার। এই চারটা মূলত মনে রাখলে হবে। মিসেলেনিয়াস গ্রুপে হচ্ছে আইডেনোসিন, ডিগক্সিন, পটাশিয়াম আর ম্যাগনেসিয়াম। এদের আয়নের সাথে সম্পর্ক তোমরা জানো, রিদমের সাথে। আমি ক্লাস 1 এর ডিটেইলস যাব না, এটুকু পর্যন্ত ক্লাস হলেই আমার হবে, ঠিক আছে? এনটিআরবিকে ক্লাস নোট কি দেওয়া আছে তোমাদের কাছে? মনে হয় দেওয়া আছে। আছে ম্যাম। এইটুকুন পর্যন্ত স্লাইডের যেটুকুন সেটুকুন অবশ্যই তোমরা পড়ো। বাকিটুকুন তোমরা নিজেরা যেটা দেখতে চেষ্টা করবা, সোডিয়াম চ্যানেল ব্লকার গুলো যেগুলো নাম বললাম যেমন কুইনিডিন, এদের আলাদা কোনো অ্যাডভার্স বা আলাদা কোনো ইন্ডিকেশন আছে কিনা একটু চেষ্টা করলাম শুধুমাত্র বলার জন্য। রিএন্ট্রি সার্কিট জিনিসটা কি, ইফেক্টিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড যদি বাড়ায় দিতে পারো তাহলে রিএন্ট্রি সার্কিটে রেট্রোগ্রেড কন্ডাকশন এবং বারবার স্টিমুলেশনটা তুমি বন্ধ করতে পারো। এভাবে কিছু ড্রাগ কাজ করে। আলটিমেটলি অ্যাকশন পটেনশিয়ালে ডিউরেশনের উপর ইফেক্ট লেখে যেমন সোডিয়াম চ্যানেল ব্লকগুলো কাজ করে। এটাই তোমার জানার দরকার ছিল, তাই জানালাম, ঠিক আছে? ওকে ম্যাম। ওকে, তাহলে সিবিএস এর আর কোনো মনে হয় বাকি নাই আশা করি। তাহলে ক্লাস আজকে পর্যন্ত থাকুক, আর নেক্সট ক্লাস পর্যন্ত শুধু রিভিশন হবে, ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা।